আমরা কয়েকটা জিনিস আমাদের জানা দরকার, বুঝতে হবে, কথা বলতে হবে। এই জন্যই যে আসলে এই জিনিস কিন্তু মানে পাওয়া সম্ভব না। এই যে আপনাদের সাথে বসে গল্প করা, এটা আপনি যতই চেষ্টা করেন আমার দ্বারা সম্ভব হবে না। কারণ আপনারা সবাই দেখে এসছেন যে কলকাতায় আমি কিরকম ভাবে ব্যস্ত থাকি। তো এই পার্টিকুলার এইটা জিনিসটার জন্যই আমি আপনাদেরকে সবাইকে ডেকেছি কষ্ট করে, যাতে আপনাদের দেখাও হয়ে যাবে, আপনার সাথে কথাও বলাও হবে, এবং আমার মানে আমি কোথায় থাকি, কোথা থেকে বসি সেটাও জানা দরকার, বুঝলেন? এই জন্য আর তার সঙ্গে সঙ্গে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে যে এই যে মানে হার্টের অসুখগুলো তোমাদের হলো, সবার অপারেশন হয়ে গেছে। তো আমরা এইটুকু আমাদের মধ্যে মানে জ্ঞান আনতে হবে যে আমাদের অসুখগুলো কেন হলো, কিভাবে হলো। এটা যদি আমরা কোনো রকম ভাবে আগে থেকে রুখতে পারতাম তাহলে ভালো হতো না? ঠিক? তাহলে প্রথমে হচ্ছে তুমি বলো, আমার মা, ওই মেয়েটা আমাকে এত ভালোবাসে, ও যতবার আমি ওর কাছে যাবো ও মাথায় হাত দিয়ে আমাকে অনেক আদর করে। পেশেন্টকে ডাক্তারবাবু আদর করে, কিন্তু আমার পেশেন্ট উল্টো। ঠিক আছে? তোমার কি কষ্ট হয়েছিল? হ্যাঁ, প্রথমে আমার কাছে কেন এসেছিলে? বুকে ব্যথা হচ্ছিল, তো ওনার আমরা বাইপাস অপারেশন। তোমার হচ্ছিল কি কষ্ট? শ্বাসকষ্ট হচ্ছিল, বুক ধরপড় করছিল। হ্যাঁ হ্যাঁ, ওর আমরা একটা ভালভের অপারেশন করেছি। তোমার কি কষ্ট হচ্ছিল? হ্যাঁ, ওরও বাইপাস অপারেশন হচ্ছিল। তোমার হচ্ছে কি হতো? হ্যাঁ, শ্বাসকষ্ট হতো, ওরও হার্টের ওপেন হার্ট সার্জারি হচ্ছে। আপনি বলুন, যন্ত্রণা হতো, ওনার বাইপাস সার্জারি হয়েছে। আর ওই যে কোণে বসে আছেন, ওনার আমরা ক মাস হলো, 4 মাস হলো না, তো সবার কিন্তু অপারেশন করেছি আমরা কলকাতায়। তো এই জিনিসটা আমরা এতদিন কিন্তু অত ভালোভাবে জানতাম না যে কলকাতাতে আমাদের এখানকার ছেলে কলকাতাতে গিয়ে ওরকম এত বড় বড় অপারেশন করে। এটা কিন্তু আমরা এতদিনে বুঝে গেছি, তাই না? অ্যাটলিস্ট আশেপাশের লোকজন জেনেছে, বুঝেছে। তো আমি প্রথমে একটা জিনিস বলি যে এই হার্টের অসুখগুলো, এখানে আমরা দেখলাম কারো ওপেন হার্ট অপারেশন হয়েছে, কারো বাইপাস সার্জারি হয়েছে। তো দুটো সার্জারি, দুটোই হার্টের অপারেশন, কিন্তু দুটো আলাদা অপারেশন। যেমন এর হয়েছে আর তোমার হয়েছে, ওদের দুজনে হার্ট ওপেন করে, হার্ট বন্ধ করে অপারেশন, হার্ট খুলে কেটে ভেতরে ঢুকে তার ভালভকে চেঞ্জ করেছি, আবার হার্টকে লাগিয়েছি, ওদের হার্টটা বন্ধ করেছি। এই যে মানুষের হার্ট বন্ধ হলে তো আমরা জানি যে হার্ট মানুষ বাঁচে না, কিন্তু এদের ক্ষেত্রে আমি পুরো যতক্ষণ ধরে হার্ট অপারেশন হয়েছে 4 ঘন্টা ধরে ওর হার্ট বন্ধ রেখে আমরা প্রায় অপারেশনটা করেছি। তো এটাও তো সম্ভব, মানে আমাদের শুনতে অন্যরকম লাগলেও আমরা এটা করি। আর বাকিদের হয়েছে বাইপাস সার্জারি। বাইপাস সার্জারি কখন করি আমরা? যে হার্টের যখন ব্লক হয়, তখন ওইটা ব্লক দিয়ে হার্টের রক্ত চলাচল করতে পারে না, হার্টটা কাজ করতে পারে না, তখন ওই বুকে ব্যথা হয়, অনেক সময় শ্বাসকষ্টও হয়, অনেক সময় হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে মারা যায়। তো এইগুলো হচ্ছে হার্টের ব্লকের কারণে হচ্ছে, এবং যাদের বাইপাস করেছে। অনেক পেশেন্ট আছে, রোগী আছে যাদের অপারেশন না করে আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি করি। অনেক রোগী আছে যাদের আমরা ওষুধ দিয়ে সারাই, কিন্তু অসুখটা সবার একই। শুধু 2 রকম অসুখ, একটা অসুখ হচ্ছে হার্টের ভেতরে হচ্ছে, আর একজনের অসুখ হচ্ছে হার্টের বাইরে হচ্ছে। ঠিক আছে? তো এই হার্টের বাইরে যাদের ব্লক হয় তাদের কিন্তু অসুখগুলো একদিনে হয় না। এই অসুখগুলো প্রায় মোটামুটি প্রায় 5 বছর 6 বছর ধরে এটা চলতে থাকে। হ্যাঁ, চলতে থাকে। তো এই শুরুটা কিভাবে হয়? সবার তো আর এই অসুখ হয়নি, কিছু পার্টিকুলার লোকের হয়েছে। তো তাহলে আমাদের এইটা দেখতে হবে যে কি কি কারণে এই অসুখটা হতে পারে। প্রথম কারণ হচ্ছে আমাদের গ্রামের, বিশেষ করে গ্রামাঞ্চলে প্রচুর স্মোকিং দেখা যায়, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, এগুলো কেউ নিজে না খেলেও বাইরে আশপাশে খাচ্ছে, তার এফেক্ট পড়ছে। দ্বিতীয়ত হচ্ছে অনেকের সুগার থাকে, সুগারের থেকে এই সমস্যাটা বেশি দেখা যায়।
অনেকের কাজ করি আমরা বলছি, মাঠের বিশেষ করে গ্রাম বাংলায় যেটা সব থেকে বড় সমস্যা আমার চোখে পড়েছে, সেটা হচ্ছে সবাই আমরা বলি কাজ করছি, মাঠে কাজ করছি, মাঠের লেবার শ্রেণীর লোক, কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ভালো করে যদি আমরা খোঁজ নিই তাহলে সে কোনোদিন শরীরের পরিশ্রম হচ্ছে এই কাজটা করে না। ও যাচ্ছে দিয়ে বসে থাকছে, মনীষে কাজ করছে। মানে যেমন ধরো আমি যদি বলি যে আগে লাঙলে যে চাষ করতাম আমরা, হেঁটে হেঁটে যেতে গরুর লাঙলে চাষ করা হতো, কতটা হাঁটতে হতো। সকালবেলায় উঠে মানে 1 বিঘা চাষ করতে ওকে প্রায় মানে 10 কিলোমিটার হাঁটতে হতো। ওই হাঁটা কি আজকে আছে? কেউ দেখতে পাবো? আমরা লাঙল মানে গরুর লাঙল যদি দেখতে চাই তাহলেও আমাদেরকে মানে খুঁজতে হবে। কিন্তু আমরা তো নিজেরাও করেছি, আমিও চাষ করেছি একসময়, তো সেই জিনিসটা আমরা করছি না। ছুতোর মিস্ত্রি যদি বলি, সব মেশিনে করছে কাজ, ও শরীর খাটিয়ে কাজ করছে না। তো আমরা বলছি লেবার শ্রেণীর লোক, মাঠে কাজ করার লোক, কিন্তু আমাদের সত্যি বলতে শরীরের পরিশ্রম হচ্ছে না। এই শরীরের পরিশ্রম যাদের কম হয়, আগে এই জন্য আমরা বলতাম এই হাটের ব্লকগুলো বড় লোকদের বসে, কিন্তু এখন তো আমরা দেখতে পাচ্ছি গ্রামের মধ্যে ঢুকে গেছে। কারণ একটাই, যে আমাদের পরিশ্রম যতটা দরকার হাটের সুস্থ রাখার জন্য সেটা হয় না। আর 4 নম্বর হচ্ছে আমাদের খাবারের কিছু প্রবলেম আছে। খাবার আমরা চাষ করি, খাবার তৈরি করি, সবজি বানাই, মাঠে অনেক ফসল উৎপাদন করি, কিন্তু আমরা যে জিনিসটা খাই সেটা কিন্তু আনহেলদি, খাবারটা সুস্থ নয়। বেশিরভাগ দেখছি যে আমাদের এখানে অত মানে ফাস্ট ফুডের দোকান খুলে গেছে। যে এটা কেন খুলেছে? আমরা বাড়িতে মানে একদম গ্রামের বাড়িতেও দেখছি, বাড়িতে রান্না আজকে করবো না, আজকে চলে যাই বাইরে খেয়ে আসি। এই যে প্রবণতা, এটা কিন্তু একটা হাটের ক্ষতি করছে। কেন করছে? কারণ বাইরে যে রান্না করছে সে তো সেল করার জন্য করছে, তার শরীর সুস্থ রাখার জন্য নয়। কিন্তু যে তার কি কোন দিকে ওর মাথা লাগছে, ওর টেস্ট ভালো করতে হবে, মানে শর্টে খুব তাড়াতাড়ি করে খাবারটা বানিয়ে সার্ভ করতে হবে যাতে লাভ হবে ব্যবসায়। এবার সেই জিনিসটা কি শরীরের পক্ষে ভালো হবে? এটা সম্ভব। আমরা মানে আমাদের মায়েরা দেখতাম মানে অত ছেলে মেয়ে ছিল, এক একজনের এক এক ডিমান্ড চাহিদা, ও সেইভাবেই মিট করতো যে হ্যাঁ একে এই দিতে হবে, ওকে ওই দিতে হবে। কিন্তু সেই রকম ভাবে আমাদের দোকানে কি খাবার পারে? একটা গড়পড়তা রান্না করে দিল, ওইটাই চলছে। তো এই খাবারের প্রবলেমের জন্য কিন্তু আমাদের হার্টের অসুখ হয়। আর কিছু জিনিস আছে যেগুলো মানে যাদের ফ্যামিলিতে হার্টের অসুখ আছে তাদের পরবর্তী জেনারেশনে হতে পারে। যাদের দেখা যাচ্ছে যে মানে কিছু এরিয়া আছে পার্টিকুলার যেখানে হার্টের অসুখটা বেশি হয়, সেটা আমাদের অত প্রকট নয় যদিও। আর কিছু জিনিস আছে আমরা কোনো কারণই খুঁজে পাই না, তার কোনো না আছে সুগার, না স্মোকিং করেছে অ্যাক্টিভলি, মানে যেমন সৌরভ গাঙ্গুলিকে তো আমরা তো মানে দেখেছি, ও তো ইন্ডিয়ান ক্যাপ্টেন, অত পরিশ্রম করেছে, অত শরীরের চর্চা করেছে, তাহলে ওর ব্লক হলো কেন? এটা নিয়ে কিন্তু আমাদের ডাক্তারদের মধ্যেও অনেক কোশ্চেন হয়েছিল যে এটা তাহলে আমরা যেটা বলছি সেটা কি ভুল? তা কিন্তু নয়। সৌরভ গাঙ্গুলির যেটা আছে, ওর ফ্যামিলিতে প্রচণ্ড মানে হার্টের অসুখের প্রবণতা আছে, ঠিক আছে? তো সেইটা জেনেটিক্যালি ওর মধ্যে ঢুকে গেছে, এবং বয়স যখন হয়েছে এবং ড্রাস্টিক্যালি ও যখন খেলা থেকে রিটায়ারমেন্ট নিয়েছিল তখন তারপরে থেকে ওর অ্যাক্টিভিটিগুলো অনেক কমে গেছিল। এবং সেটা খেয়াল করবেন যে ওর রিটায়ারমেন্ট থেকে হার্টের অ্যাটাক যে ওই ডিউরেশনটা, এটা 4-5 বছর ছিল। তো আমি এখনই বললাম যে হার্টের ব্লকগুলো মোটামুটি 4 থেকে 5 বছর বা 7 বছর লাগে তৈরি হতে। তো ওর একদিকে ফ্যামিলি হিস্ট্রি, আর তারপরে এটা হঠাৎ করে ওর শরীরের পরিশ্রমটা কমে গেছে। এবং ইনফ্যাক্ট আমরা যখন জানলাম যে ওর হার্টের ব্লক হয়েছে, তখন আমরা পেছনে ফিরে যখন দেখতে গেলাম, তখন দেখা গেল যে লাস্ট 4 বছর ধরে উনি কোনো হার্টের চেক আপও করেন, ব্লাড প্রেশারও চেক আপ করেন, ঠিক আছে? তো আর কখন হবে সেটা এইভাবে হবে। এবার এই জেনেটিক্যালি ট্রান্সমিটেড অসুখটা ছাড়া বাকি যে জিনিসগুলো আমাদের বললাম 4-5টা কারণ, যেমন স্মোকিং, যেমন সুগার, প্রেশার, যেমন শরীর চর্চার অভাব, এবং যেমন খাবারের বদঅভ্যাস, আর কিছু নেশা, অন্য কোনো নেশা, অ্যালকোহল, তো এইগুলো তো সব আমরা চেঞ্জ করতে পারি, সবগুলোই যখন আমরা চেষ্টা করলে আমরা নিজেরা পরিবর্তন করতে পারি। তাহলে এইটা যদি পরিবর্তন করি তাহলে আমাদের কিন্তু মানে অনেক হার্টের অসুখ কমে যাবে। এবং যার হার্টের অসুখ শুরু হয়েছে তার ক্ষেত্রে এগুলো করে তো কোনো লাভ নেই, আছে কি?
তার তো শুরু হয়ে গেছে, তা তুমি যাই করো বেড়ে যাবে। এইটা করতে হবে যাদের বয়স এখন 20-25 বছর। এবার মানে সব থেকে আশ্চর্যজনক ভাবে আমার চোখে পড়ে যে আমাদের এখন মানে রাস্তা দিয়ে যদি যায় তাহলে 10 বছর, 15 বছর, 12 বছর যারা খুব ইয়াং জেনারেশন ছেলে মেয়ে, তারা কিন্তু খুব স্মোকিং করছে। তোমাদের চোখেও পড়বে, দেখবে রাস্তার ধারে ওরা এটা করছে। ওই যে ওরা শুরু করলো 10-12 বছরের স্মোকিং, ও যদি 10 বছর ধরে স্মোকিং করে ওর ইনভ্যারিয়েবলি হার্টের অসুখ হবে 30 বছরের মধ্যে, বুঝে গেল? আর হার্টের অসুখের কিছুটা ধরনের অনেকটা চেঞ্জ হয়েছে, এটা পরিবর্তন হয়েছে যে আগে হার্টের অসুখ, এখন বললাম যে বড় লোকদের অসুখ ছিল, এখন সেটা সব গ্রামের মধ্যে ঢুকে গেছে, এটা আমরা তো চোখে পড়ছে, আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে হার্টের অসুখ বয়স্কদের মধ্যে হতো, 60 বছর বা 70 বছর বয়সে, বিশেষ করে ব্লকগুলো, কিন্তু এখন দেখছে যে 30 বছরেও ব্লক হয়ে যাচ্ছে, বাইপাস করতে হচ্ছে। আর এখন যে হার্টের অসুখ হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে যে ডাক্তারবাবু অ্যাঞ্জিওপ্লাস্টি করলো বা বাইপাস করলো, তারপরে পেশেন্ট মারা গেল, বা বাইপাসের পরে 1 বছর পরে মারা গেল। এটা কিন্তু ডাক্তারবাবুর বা ওই পার্টিকুলার পেশেন্টের প্রবলেম নাই, এই অসুখটার ধরনটা চেঞ্জ হয়ে গেছে, অসুখটা খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছে। আমি যতই চেষ্টা করছি, যত মেডিসিন দিচ্ছি, যতই সার্জারি করছি, যত ইন্টারভেনশন করছি, এর মানে গতি প্রকৃতিকে চেঞ্জ করা যাচ্ছে। যেমন কোভিড হয়েছিল আমাদের, কোভিডকে আমরা এত ভয় পেয়েছিলাম, কোভিডের সময় কী হয়েছিল? কোভিডের মানে যখন ভ্যাকসিনটা তৈরি করতে গেল, ভ্যাকসিনটা যে মডেল তৈরি হলো, যখন ভ্যাকসিনটা মার্কেটে এলো, দেখা গেল কোভিডের ভাইরাসটা ওর পুরোটা চেঞ্জ করে নিয়ে, চেঞ্জ করে কোভিডটাকে মানে ওর অসুখটাকে মানে অকেজো করে দিয়েছে। তো এইরকম হার্টের অসুখও এরকম জেনেটিক চেঞ্জ হচ্ছে, যার ফলে অসুখটা নিজেকে মডিফাই করে নিচ্ছে। আর যেটা হচ্ছে কি মানে সব থেকে বড় যে সমস্যা হয়েছে, যে হার্টের অসুখ একবার যার হয়, তার যে পয়সার যে সমস্যা হয়, মানে খরচের যে ব্যাপারটা, এটা কিন্তু আমাদের বিশেষ করে গ্রাম বাংলার লোকের কাছে বড্ড কষ্টকর। যদি না আজকে মানে এই সরকারি দিক থেকে কিছুটা হলেও একটা এই কার্ডের মাধ্যমে আমরা করতে পারছি, এটা যদি না থাকতো তাহলে কিন্তু এই এতগুলো লোককে আমরা বাঁচাতে পারতাম, চিকিৎসাও করতে পারতো, চিকিৎসাও করা যেত না। কারণ হার্টের অসুখের যেমন মানে খরচাটা অনেক বেশি। যেমন ধরো মানে একটা যে কোনো অপারেশনে, আজকে গলব্লাডারের অপারেশন বললো, অ্যাপেন্ডিক্সের অপারেশন বললো, ওখানেও তো খরচা বেড়ে গেছে। 1 লাখ টাকা, 50,000, 60,000, 70,000 টাকা। আর হার্টের অসুখের অপারেশনগুলো তো আমরা যেখানে সেখানে করতে পারি না। যে জায়গাতে হার্টের অসুখ, যে ইনফ্রাস্ট্রাকচার লাগে, তার তো খরচা আছে। এবার সেই অনুপাতে হার্টের চিকিৎসার খরচা বেড়ে গেছে। এবার খুব ভাগ্য ভালো যে এটা সরকারি দিক থেকে এটা কিছুটা হলেও আমাদের হেল্প করেছে, এবং বিভিন্ন সরকারি হসপিটালগুলোকে ফ্রি করে দিয়েছে। এটা যথেষ্ট পরিমাণ আমাদের উপরি পাওনা বলতে পারি। কিন্তু তবু আমাদের সচেতন যদি না হই আমরা, তাহলে সরকার কি করবে, ডাক্তার কি করবে, করতে পারবে না। এই যে আমি ধরো আজকে মুর্শিদাবাদের মতো একটা পুরো ডিস্ট্রিক্ট যদি খোঁজো, তাহলে আমার মতো ডাক্তার খুব একটা বেশি তুমি পাবে না। মানে 2-1 আসে, কিন্তু রেগুলার বেসিসে এসে মানুষকে সচেতন করা, মানুষকে বোঝানো, মানুষের পাশে বসে গল্প করা, এরকম কিন্তু ইউজুয়ালি খুঁজে পাওয়া মুশকিল আছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাদের আরেকটু নিজেরা সচেতন হলে এটা করা যাবে। তবে এইটা আমি কনফিডেন্টলি বলতে পারি যে আগে আমাদের 15 বছর 20 বছর আগে যতগুলো ডাক্তার আশপাশে দেখতাম, তার থেকে তো এখন ডাক্তারের সংখ্যা বেড়ে গেছে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। এবার আমাদেরকে ভাবতে হবে যে ডাক্তারকেও কিভাবে কাজে লাগাবো আমাদের সমাজের জন্য। অনেক সময় এরকম আমাদের মনে হয় যে হসপিটালে ডাক্তার আছে, ও এই করছে, ও ওই ভুলটা করছে, আরে ওকে তো একটা এনভায়রনমেন্ট দিতে হবে। আমাদের যে পেরিফেরি ইউনিভার্সিটিগুলোতে চাকরি করে যারা, তার ফ্যামিলি ছেড়ে কোথায় কত বড় ওর ছেড়ে ও এসে ওখানটায় বসে কাজ করছে। তো তাকে একটু যদি আমরা হেল্প করি, তাহলে দেখবে ওর কাছ থেকে আমরা সাহায্য পাবো। এটা কিন্তু আমার মানে পার্সোনাল অবজারভেশন, যে আমরা ভাবি হয়তো ও কেন করবে এরকম, ও এরকম কেন করবে। ওই লোকটা যদি কলকাতায় বসে প্র্যাকটিস করতো, এখানে যা ইনকাম করে তার 5 গুণ ইনকাম হতো, এটাও তো মাথায় রাখতে হবে। তো যাকে ওইগুলো তো আলাদা, আমাদের সবার রেসপন্সিবিলিটি। আজকে আমরা এইটুকুর জন্যই আমরা আলোচনা করছিলাম যে মানে দুটো জিনিস আমি যেটা জানাতে চাই, মেসেজ দিতে চাই। একটা হচ্ছে আমাদেরকে যতক্ষণ না সচেতন হচ্ছি আমরা,
ততক্ষণ কিন্তু ডাক্তার এসেও কিছু করতে পারবে না, বড় বড় হসপিটাল বানিয়েও কিছু হবে না। মানুষ নিজেকে সচেতন হতে হবে, এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে অসুখ হলে আমাদের যখন বিশেষ করে হার্টের অসুখ হয় তাহলে তখন আমরা সবথেকে বড় সমস্যা হয় এটা হচ্ছে আমরা প্যানিক হয়ে যাই যে হার্ট অ্যাটাক হয়েছে, এবার আমি কি করব। আমরা খুব মানে বিভ্রান্তের মতো হয়ে যাই এবং কোথায় যাব কি করব এটা নিয়ে আমরা খুব কনফিউশনে ভুগি এবং দেখা যায় যে মানে আমি এমন একটা জায়গায় গেলাম, গিয়ে আমার সমস্যাটা সমাধান হলো না, বরং আরো বেড়ে গেল বা কিছু আর প্রবলেম হলো। কারণ প্রত্যেকটা অসুখের যেমন নিজস্ব স্টাইল আছে, অসুখের চিকিৎসা ব্যবস্থাও কিন্তু ফিক্সড আছে। আমি যেখানেই যাই, আমি সাউথে যাই বা ব্যাঙ্গালোর ভেলোর যেখানে যাই, কলকাতায় যাই, অসুখের চিকিৎসা ব্যবস্থাটা এটা কিন্তু চেঞ্জ হয় না, ঠিক আছে। এবার সেই চিকিৎসা ব্যবস্থা আমাদের মানে জানতে হবে। আমরা এইটুকু তো অ্যাটলিস্ট বুঝে গেছি যে এতগুলো লোককে আমরা যে অপারেশন, এবং এদের অপারেশন সব এই জাস্ট 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যেই হয়েছে। তাহলে একটা জিনিস আর মানে আমি তোমাদেরকে জানাতে চাই, এই কটা লোকের মধ্যে যদি এতগুলো লোক অপারেশন করে আসে, তাহলে আপনি ভাবতে পারছেন যে ডোমকল ব্লকে কত লোক আছে, তাদের মধ্যে কত অসুখ আছে। পরিমাণটা বাড়তেই চলছে এবং এমন হারে বাড়ছে আজকে হার্টের অসুখ যে আমরা 2030 সালের যদি প্রজেকশন বের করি, তাহলে আমরা প্রত্যেক মানে প্রাপ্তবয়স্ক 4 জনের মধ্যে 1 জন হার্টের অসুখ পাবো। আমরা এটা মানে রিসার্চ করে দেখেছি যে এইটা কিন্তু হতে যাচ্ছে। এবং আমি যদি মানে সিভিয়ারিটি মানে হার্টের অসুখের যে মানে খারাপ দিকটা যদি আমি পর্যালোচনা করি, তাহলে দেখবো যে একটা কোভিডের সঙ্গে যদি কম্পেয়ার করি, আমি কোভিডের সময়তে আমরা অত ভয় পেলাম, বাড়ির মধ্যে ঢুকে গেলাম, ডাক্তাররা পেশেন্ট দেখছিল না, মানে গাইনির পেশেন্ট ইএনটির কাছে চলে যাচ্ছে, কোনো একটা ডাক্তার পেলে এরকম দেখলাম তো চোখের সামনে, কত লোক মারা গেল। এবার এই যে সব টোটাল দুনিয়াতে যত লোক মারা গেছে সব যদি এক জায়গায় করি, যোগ করি, তাহলেও কিন্তু 7 থেকে 8 মিলিয়নের বেশি মারা যায়নি। এই হার্ট অ্যাটাকের কারণে সারা বিশ্বে প্রত্যেক বছর 17 থেকে 18 মিলিয়ন লোক মারা যায়। তাহলে কোভিডের থেকে কত বিধ্বংসী মানে হার্টের অসুখটা। কিন্তু আমরা ভয় পাই না কেন হার্টের অসুখকে? কারণ হচ্ছে এটা খুব স্লো প্রোগ্রেস করে, মানে ওই রকম প্যান্ডেমিক হয়নি, একদম লোকের মধ্যে মানে ভয় সৃষ্টি করতে পারেনি হার্টের অসুখ। এবং যার হচ্ছে বাড়িতে ফ্যামিলিতে সে বুঝতে পারছে যে এটা কত ডেঞ্জারাস জিনিস। তো আমাদের সবার মধ্যে সচেতনতা বাড়াতে হবে এবং আমরা এই জিনিসটাকে আমার পাশে আশেপাশে বাড়ির লোকের মানে পাড়ায় গিয়ে আলোচনা করতে হবে যে এই জিনিস আমাদের করতে হবে। ডাক্তারবাবু বলেছে, এবার আমার তো বলা বক্তব্য মানে কাজ করতে হবে তোমাদেরকে, পালন করতে হবে তোমাদেরকে। আর আমি যেটা মানে এতদিনের অভিজ্ঞতা দিয়ে বুঝেছি যে এই গিয়ে 3টে পেশেন্ট দেখলাম, তার বিপি পালস চেক করলাম, তাতে কিন্তু সমস্যার সমাধান হবে না। আমি এই গ্রামের মধ্যেই আমি আগের দিন তো বলছিলাম তোমাকে যে প্রায় 1000 লোকের যে বসবাস আমার পাগলপাড়া গ্রামে, এইখানে প্রায় 10খানা পেশেন্ট আছে আমার যারা অপারেশন করেছে। তাহলে তুই ভেবে নাও একটা পুরো মানে সাব ডিভিশনে একটা ব্লকের মধ্যে কত পেশেন্ট আছে। হ্যাঁ, তো এতগুলো জিনিস আমাদের মানে হ্যাঁ, ওই যে রাশিদ ও মারা গেল কিভাবে? ওর মানে ও কিন্তু অপারেশনই করা হয়নি, ও জাস্ট ইয়ে করা হয়েছিল, অ্যাঞ্জিওগ্রাফি করা হয়েছিল, ওর ব্লকটা ধরা পড়লো। আমি বললাম যে তোমার অপারেশন করতে হবে, তুমি রেডি হয়ে চলে এসো। ও রেডি হয়ে যাবে, তার মধ্যেই মারা গেল। ওর অপারেশনও করতে পারিনি আমরা, আমার মানে পাশের গ্রামের লোক। এবং ও সবকিছু রেডি হয়ে গেছিল, ওকে হয়তো আর দিন 15 টাইম পেলে আমি ওকে বাঁচাতে পারতাম। হয়তো ওর সেই মুহূর্তে মহৎ ছিল তাই মারা গেল, কিন্তু ওকে আমি চেষ্টাই করতে পারলাম না। জাস্ট ধরা পড়লো অসুখটা, তারপরে ও আমার কাছে অপারেশন করার আগেই চলে গেল। এই যে জিনিসটা হচ্ছে, এটা কিন্তু আগে ছিল না। আগে আমাদের অ্যাকচুয়ালি অসুখটা ধরাই পড়তো না বেশি। এখন তো আমাদের মানে যে জিনিসটা আমরা কলকাতায় গিয়ে পেতাম, এটা আমরা অনেক ক্ষেত্রে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে অনেকটা অ্যাভেলেবল করতে পারছি। রক্তের পরীক্ষা আমরা বাড়িতে গিয়ে করে দিতে পারছি এখন, হয় না? এখন অনেকেই মানে বাড়িতে গিয়ে করে দেয়। কিন্তু আগে তো মানে একটা যেমন ধরো একটা জ্বর এসছে, অনেক লোক জ্বরে মারা যেত আগে। এবার কারো কারো ম্যালেরিয়াতে ধরাই পড়তো না, কিন্তু আমি জ্বর হলে বাড়িতে গিয়ে জাস্ট একটা ব্লাডের টেস্ট করতে হবে, ওখানে ম্যালেরিয়া প্যারাসাইট পাওয়া গেছে, ওকে ওষুধ দিতে হবে, 3 দিন ওষুধ খেলে একদম 100% সুস্থ হয়ে যাবে।
অথচ এই জ্বর হয়ে, কালা জ্বর হয়ে, মানে গুম জ্বর হয়ে কত লোককে মারা যেতে দেখেছি আমরা। সেগুলো তো এখন হয় না। হয় কি? হ্যাঁ, তো বাচ্চা বাড়িতে আগে জন্মগ্রহণ করতো, বাড়িতে বাচ্চা জন্মে তার শ্বাসকষ্ট থেকে বিভিন্ন রকম কারণে বাচ্চা মারা যেত, হসপিটালে যেতই না। আজকে সেটা হসপিটালে করার ফলে তার মানে এটা ধরা তো পড়ছে। অনেক লোক বাচ্চা যেগুলো জন্মের পরে জন্মগত ত্রুটি থাকে, তাদের জিনিসগুলো আমরা আগে ধরতে পারতাম না, কিন্তু এখন সেটা মানে জন্মের সঙ্গে সঙ্গেই ডাক্তারবাবু কিছু একটা সন্দেহ হলে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিচ্ছে স্পেশালাইজড ডাক্তারের কাছে, সেখানে গিয়ে ধরা পড়ছে। তো অনেক কিছু জিনিস চেঞ্জ হয়েছে, কিন্তু একটাই জিনিস চেঞ্জ হয়নি, পরিবর্তন হয়নি, সেটা আমাদের মানসিকতা। তো আমরা যারা মধ্য 40 আছি তারা কি মানে প্রিভেনশন নেবে যাতে না হয় এটা? এবার আমাদের কি করতে হবে? প্রিভেনশন আমাদের কতটুকু জিনিস আমাদের মিনিমাম পালন করতে হবে, সেটা হচ্ছে 1 নাম্বার, যেমন 4-5টা কারণ বললাম। 1 নাম্বার জিনিসটা বললাম হচ্ছে স্মোকিং। এই স্মোকিং আমাকে যেমন ত্যাগ করতে হবে, আমার আশপাশে যারা স্মোকিং করছে তাদের বন্ধ করতে হবে। স্মোকিং কিন্তু আমাদের মানে লাভ করে না, ক্ষতি সমস্ত, মানে সমাজের ক্ষতি করছে, ইন্ডিভিজুয়াল লোকের ক্ষতি করছে, সবাই ক্ষতি করছে। এবার এইটাকে যে কোনো রকম ভাবে বন্ধ করতে হবে, বুঝা গেল? সেকেন্ড জিনিস হচ্ছে আমার যাদের সুগার আছে, প্রেশার আছে, অনেকে ভাবে যে আমার প্রেশার ছিল, আমি তো মেপেছি, আমি এখন হাঁটাচলা করছি, খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছি, আমি ওই অমুক জিনিস গাছড়া ওষুধ খাচ্ছি, আমার অসুখ নর্মাল আছে। কিন্তু সুগার আর প্রেশার এমনই একটা অসুখ, যে অসুখটা যতক্ষণ আমি টেস্ট করবো, মানে মেজার করবো, মাপবো, ততক্ষণ তো বুঝতে পারবো না। আমি যদি প্রেশার চেক না করি তাহলে বুঝতে পারা যাবে যে আমার প্রেশার হাই আছে কি নর্মাল আছে? এবার যখন আমি প্রেশারের হাই থাকার কারণে আমরা বুঝতে পারিও, তখন তো অনেক দেরি হয়ে গেছে, কিডনি খারাপ হয়ে গেছে, ব্রেনে এফেক্ট হয়ে গেছে, প্রেশার হাই হওয়ার জন্য চোখ খারাপ হয়ে গেছে। তো সেই মুহূর্তের জন্য আমরা তো অপেক্ষা করব না। তাহলে আমরা যদি একটা এরকম অ্যাটলিস্ট যারা আশপাশে ডাক্তার আছে, অনেক সময় দেখবে আমরা ক্যাম্প করি, প্রেশার চেক করি, ওই ক্যাম্পে যে প্রেশার চেক করে, আমি তো দেখেছি 100 জন নর্মাল মানুষের যদি প্রেশার চেক করি তাহলে 10 থেকে 15 জনের প্রেশার হাই থাকে। বিশেষ করে এই ঠান্ডা মরশুম যখন শুরু হচ্ছে, এই টাইমটাতে আমাদের প্রেশার শুট করে, মানে হাই হয়ে যায়। এবং ম্যাক্সিমাম দেখবে যে ব্রেন স্ট্রোকের এভিডেন্স অসুখগুলো এই ঠান্ডা যা শুরু হলো এবং এই টাইমে বেশি দেখা যায়। কেন দেখা যায়? কারণ এই সময়তে প্রেশার একদম সাই করে উপরে উঠে যায়, এবং আমরা যদি এটা চেক না করি তাহলে ধরা পড়বে না। সুগার যদি আমরা কন্ট্রোলে না রাখি তাহলে হার্ট অ্যাটাক হবেই হবে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় সুগারের রোগীর হার্ট অ্যাটাক সাইলেন্টলি হয়, বুঝতেই পারে না, মানে তার যে ব্যথাটা হওয়ার কথা চেস্টে, সেটাও মানে ওর মালুমই পড়ে না। তারপরে হচ্ছে এই যে শরীর চর্চার কথা যদি আমরা বলি, শরীর চর্চাটা আমাদের মোটামুটি প্রত্যেক দিন 1 ঘন্টা করে শরীর চর্চা করা উচিত। বিশেষ করে যখন এই সকালের রোদটা আসছে, এই রোদের মধ্যে আমাদের একটু মাঠে গিয়ে কাজ করো, তুমি একটু হাঁটাহাঁটি করো, মানে রান দেওয়া বা এইরকম কিছু নয়, অ্যাটলিস্ট রেগুলার বেসিসে নিয়ম করে 1 ঘন্টা করে তোমাকে কাজ করতে হবে, শরীরের চর্চা করতে হবে। মানে মাঠে গিয়ে বসে বসে ওকে হুকুম করলাম, মুনিশ লাগিয়ে দিয়ে কাজগুলো, তা নয়। কিন্তু তোমাকে যে কোনো কাজ, শরীরে তোমার যে পরিশ্রম হচ্ছে, এবং কিভাবে বুঝবে কতটা শরীরে পরিশ্রম হলো, আর সেটা অ্যাডিকুয়েট হলো নাকি কম হলো না কি হলো? তাহলে তুমি যদি আরো ভালো করে চেষ্টা এটা যদি করতে চাও, তাহলে তোমার হার্ট রেটটা দেখতে হবে। তোমার হার্ট রেট যদি নর্মালি 60-70 পার মিনিট হয়, তো সেইটা বাড়তে বাড়তে এক্সারসাইজের সময় 130-140 হয়ে যেতে পারে। এইরকম ভাবে নিয়ে গিয়ে তারপরে আবার নর্মালে আসবে। এটা হচ্ছে এক্সারসাইজের, মানে আমি বুঝবো যে আমার এক্সারসাইজ ঠিক হচ্ছে। আর যেটা হচ্ছে অ্যাটলিস্ট মানে যারা এখন উঠতি বয়স, মানে যাদের 30 বছর এখনো হয়নি, তাদেরকে শরীর মানে এই পার্টিকুলার গ্রুপগুলো, মানে 15 বছর থেকে 30 বছরের বয়সী লোকজন যারা আছে, তাদের ক্ষেত্রে সব থেকে মারাত্মক একটা জিনিস লক্ষ্য করা যায় যে মোবাইলের ইউজ। মোবাইল মিসইউজ, মানে সারাক্ষণ বসে আছে, বসে বসে মোবাইল হচ্ছে। 3 জন বন্ধু একসাথে বসে আছে, 3 জনের হাতে 3টে মোবাইল, কেউ কারোর সাথে কথা বলছে না, শুধু মোবাইলের পিছনে বুঁদ হয়ে বসে আছে। এটা তাহলে তো শরীরের তো চর্চা হলোই না, তার চোখের প্রবলেম হলো, তার সোশ্যাল স্কিল ডেভেলপ করলো না। মানে সে যদি একটা জায়গায় গিয়ে কোনো জায়গায় সোসাইটির কাছে রিপ্রেজেন্ট করতে যায়, পারবে না।
তো এই জিনিসগুলো আমাদের একটু হলেও সচেতন হতে হবে। এগুলোও কিন্তু ইনডাইরেক্টলি আমাদের হার্টের উপর এফেক্ট করে, তো সেটা আমাদেরকে ঠিক করতে হবে। আর সর্বোপরি খাবার আমাকে যখন অপারেশন করে আসে, অপারেশন করে ফার্স্ট ফলো আপের দিনে স্টিচ কেটে ড্রেসিং করে বাড়ি পাঠানোর সময় সেই দিন আমাকে জিজ্ঞাসা করে একটা, আমি কি খাবো আর কি খাবো না। অ্যাকচুয়ালি সেই দিন আমি তো সব খাবার, মানে আমি তো সবাইকে বলি সব খাবে। কারণ হচ্ছে আমি তো তোমার অপারেশনের সময় অনেক ওষুধ দিয়েছি, মেডিসিন ইঞ্জেকশন দিয়েছি, তো খিদের 12টা বাজিয়ে দিয়েছি। তো এইটা তো আরেকটু টাইম লাগবে, তারপরে তোমাকে 2 মাস 3 মাস পরে যখন খিদে বাড়তে থাকবে তখন আমি কন্ট্রোল করবো। কিন্তু এইটা করা উচিত হচ্ছে আমাদের যখন 30 বছর বয়স, যখন হার্টের অসুখ হয়নি, তখন যে আমাদের ইয়াং উঠতি বয়স, তাকে সে তো যা তা করে যাচ্ছে, তখন যদি আমরা একটু নিয়ম মেনে খাওয়া দাওয়াটা করি তাহলে দেখবে অসুখটা কম হবে। কিন্তু যার অলরেডি হয়ে গেছে তার আমি খাবারে কন্ট্রোল করে আর কি করবো, সেটা তো বাড়তেই থাকবে। হ্যাঁ, যাদের হয়ে গেছে, যাদের অপারেশন হলো, সে তাকেও কন্ট্রোলে রাখতে হবে, কারণ না হলে ওই যে ভেতরে প্রসেসটা চলছে ওটা আরো বেড়ে যাবে, আবার ব্লক হবে, আবার অপারেশন হবে। এইটা যাতে না হয় তাহলে আমাদের সেই সচেতনতাটা মেনটেন করতে হবে। এবার খাবার কি ধরনের খাবার খাবো, আমরা বলি যে সবজি এবং ফল, এই দুটো জিনিস আমরা স্কুলে থেকে জেনেছিলাম যে এটা শরীরের পক্ষে মানে রোগ প্রতিরোধের মানে ইয়ে কাজ করে। এবং মানে আমাদের খাবার যদি আমরা 2 ভাগে ভাগ করি, একটা শরীর বডি বিল্ডিং খাবার বলি আর একটা প্রোটেক্টিভ খাবার বলি। যে প্রোটেক্টিভ খাবার মানে রোগ প্রতিরোধ, মানে অসুখ বিসুখ থেকে প্রতিরোধ করবে, এবং সেই জিনিসটা হচ্ছে ফল আর সবজি। এবং আমরা ভালো করে দেখলে দেখবো যে আমাদের বাচ্চারা সবজি পছন্দ করে না, ফল আমরা নিয়মিত খেতে পারি না, একদিন হয়তো আনলাম তারপরে 1 মাস আর নাই। এইটা কিন্তু আমাদের খাবারের মধ্যে রেগুলার বেসিসে আনতে হবে, ঠিক আছে? খাবার আমি দিনের বেলায় যাই খাবো না কেন, পুরো দিনে 24 ঘন্টায় তার মধ্যে যেন 2-3টে ফল থাকে। সে লেবু হতে পারে, আপেল হতে পারে, কুল হতে পারে, লোকালি অ্যাভেলেবল যে আমাদের বাড়িতে সবজি মানে ফলগুলো আছে সেটাও হতে পারে। তার মানে এই নয় যে কাশ্মীরি আপেলই খেতে হবে আমাদের, তা নয় কিন্তু, ঠিক আছে? আর সবজি মানে একদম সুন্দর, মানে এটা মাথায় রাখতে হবে যে আমি আমার শরীরের জন্য আমি সবজি বানাবো। একদিকে সবজি তৈরি করতে গিয়ে তোমার পরিশ্রম হবে, সেটা লাভ হবে তোমার। আর সবজিটা যে তৈরি হলো ফ্রেশ, উইদাউট এনি মানে পেস্টিসাইড বা কিছু বিষ দিলে না, সেই সবজিটা তোমাকে খেতে হবে। বাজার থেকে যে সবজি কিনে নিয়ে আসছে, ও তো তোমাকে লাভ, ব্যবসায়ী লাভ করার জন্য তো ও যা তা করে দিয়ে, সেই সবজিটা তোমার জন্য অতটা এফেক্টিভ নাও হতে পারে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত অনেক কিছু মানে জ্ঞান দিয়ে দিলাম। আমি একটু কথা বলছিলাম, এই আমাদের মুর্শিদাবাদের লোক এই না বোঝার কারণে একটু পিছিয়ে থাকি, আমরা বুঝতে পারি না। আর বেশিরভাগই তো ধরেন যেরকম আমি হয়তো এই পোশাকটা পরে আছি, কিন্তু আমি নাম লিখতে বললে আমি আর পারবো না। আমাদের জাতীয় এই জিনিসটা বেশি আছে, আমরা বুঝতে পারি না যে কি কোন পথে গেলে ভালো হবে আর কোনটা করলে ভালো হবে, সেটা বুঝতে পারি না, হয়তো না জানাটা বেশি আছে। একদম তার জন্য এটা আমার যেটা মনে হয়েছে, এই জিনিসটা করার পিছনে আমার কারণ, এটা তো আমি না করলেও পারতাম, তোমাদেরকে ডেকে নিয়ে আসো জল বেঁধে এরকম যেটা বলছেন, এটা আর অন্য কেউ এইটা আমাদেরকে করতে হবে। এটা আমাদের সিস্টেম ফেলিওর বলতে পারে। এটা সরকারি দিক থেকেও আমরা এই উদ্যোগটা নিই না। আমরা দেখবেন যে মাসে একটা করে পলিটিক্যাল মিটিং করি, মানে পাড়ায় মহল্লায়, কিন্তু বাড়িতে গিয়ে আমরা কতজনকে জ্ঞান দিই, এই জ্ঞানটা দিতে হবে। আর আমরা জ্ঞান দিলেও তো নেব না। আজকে আমি লাইন দিয়ে অপারেশনের রোগীগুলো দাঁড় করে দিয়েছি, তাই হয়তো সবাই আমার কথাটা শুনছে। তা না হলে কিন্তু আমি যদি বাইরে গিয়ে লেকচার দিই, স্টেজে দাঁড়িয়ে শুনবে না, আপনি অত বললে লাভ নাই। আমি তো ক্যাম্পে গিয়ে দেখেছি যে ক্যাম্পে আমি যখন রোগীর লাইনে নাম লিখছি, সেখানে 300 রোগীর নাম লেখা পড়ে গেছে, কিন্তু আমি যখন বক্তব্যগুলো দিচ্ছি সেখানে 20টা রোগী লোক নেই। এটা তো আমাদের ঠিক করতে হবে যে জিনিসগুলো। আর সবথেকে বড় কথা, আমার মতো মানে আমি যে কথাগুলো বলছি, সেই কথা বলার লোকেরও তো অভাব। কতজন ডাক্তার আমাদের এসে এরকম পাড়ায় ইয়ে করে, এটাও আমাদের সমস্যা আছে, ঠিক আছে? তবে আমরা যদি চাই, এরকম ডাক্তার অনেক আছে, আমরা কিন্তু তাদেরকে এনে মানে তাদের, যেমন আমাদের এই পাড়াতেই আমরা 2জন ডাক্তার হয়ে গেছি, 3জন হতে যাচ্ছে। তো আমি যেমন এটা করছি, আর একজন যে চেস্টের ডাক্তার আছে আবু সাহেব, ভালো ডাক্তার, ও এইরকম, আমি ওকে বলেছি তুইও এটা করবি,
তাহলে দেখবি যে আমরা যখন গ্রামকে আমরা সচেতন করে দেবো, আমাদের গ্রামই সবকে শেখাবে। একটু তো এইটা আস্তে আস্তে হবে, এটা হবে আমি আমার বিশ্বাস। কারণ আমরা মানে ওই দিকেই এগোচ্ছি। শুধু একটাই জিনিস আমার দরকার, যেটা সেটা হচ্ছে লোকের সহযোগিতা। কারণ মানুষ মানে যদি এটাকে পজিটিভলি নেয় এবং সবার মধ্যে যদি এটা আমরা ছড়াতে পারি যে না এটা করা দরকার আমাদের সমাজের জন্য, সোসাইটির জন্য, তাহলে কিন্তু এটা চলবে। আর আমি যে অত দূর থেকে মানে এসে এখানে টাইম দিয়ে আপনাদের সাথে গল্প করছি, এই জিনিসটাতে তো পরিশ্রম আছে, শরীরের পরিশ্রম, মানে আমার আসা যাওয়া টাইমের আমি অত দূর থেকে এখানে এসে যে আমি 2-3 দিন এখানে একটা কাটাচ্ছি, এই টাইমটা তো আমি অন্য কাজে ব্যয় করতে পারতাম। কিন্তু এই এত টাইম দিয়ে আপনাদের কাছে যে এসে এখানে ব্যবস্থা করার চেষ্টা করছি, এটাকে মানে অ্যাটলিস্ট একটু হলেও আপনাদেরকে সাধুবাদ দিতে হবে, বুঝে নিতে হবে। তো এর মধ্যে দিয়ে অনেকে অনেক রকম ভালো মন্দ অনেক মন্তব্য করবে, কিন্তু মন্তব্যের কান দিলে হবে না। আমাদের উদ্দেশ্যটা বুঝতে হবে, আর আমি কি করতে চাইছি, আমার কি করা উচিত, সেটা আমাদের জানতে হবে। আর কিছু কারো বক্তব্য বা কারো কোশ্চেন জানার থাকলে কিন্তু হ্যাঁ, আমি একটা বলি, থেকে 10 বছর আনতে পারবো। তো হার্ট অ্যাটাক বয়সকাল যাদের মানে হবে, তাদের কিন্তু হার্টের ব্লক সবারই হবে, যারা কম হবে, কারো বেশি হবে। এই জিনিসটা আমাদের আগে যেটা হতো, আগে মানে শরীরের যে প্রোটেকটিভ পাওয়ার, এইটা আগে অনেক বেশি ছিল। এখন লোকের শরীরের যে ডিফেন্স পাওয়ারটা এটা কমেছে। সেই জন্য সবথেকে বড় প্রবলেম যেটা হয়েছে, সেটা হচ্ছে হার্ট অ্যাটাক হলে আগে একদম সঙ্গে সঙ্গে মানুষ মারা যেত না, শরীর ঠিক ম্যানেজ করে না। এই যে সেলফ ডিফেন্স, এই জিনিসটা আমাদের এখন কমে গেছে শরীরের মধ্যে, ইমিউনিটি পাওয়ার এবং বিভিন্ন প্রতিরোধ ক্ষমতা যেটা যেহেতু কমেছে, তো হার্ট অ্যাটাকের ফলে ফটাস করে রোগী মারা যাচ্ছে। আজকে যেমন ধরুন এপিজে আব্দুল কালাম, তাকেও আমরা লস করলাম। অনেক বড় বড় তাগড় ডাক্তার আছে, তো দুনিয়াতে আমাদের ডাক্তারের অভাব ছিল ওকে বাঁচানোর জন্য, কিন্তু টাইম তো পেলাম না। পাওয়া গেল কি, যে কেকের মতো যে সিঙ্গার মারা গেল, আমাদের বিএম লীলাতেই এসেছিলেন। হ্যাঁ, এইটা যেমন বললাম যে খাবারের ইয়েটা, আর শরীরকে সবসময় ফিট রাখতে হবে, যার জন্য রেগুলার বেসিসে আমাদের এই রুটিন করে এক্সারসাইজ করে, এটা কিন্তু বিশাল কঠিন কাজ। আমি যতই চেষ্টা করি, কিন্তু আমি একদম 100% আমি নিজেও সেটা মেনটেন করতে পারি না। আমার মনে হয় সবথেকে বেশি শরীর চর্চা এখানে যদি বলি আমি করে দিয়েছি, কিন্তু তবু আমার মানে একদম 100% আমি করে উঠতে পারি না। কখনো মিস হয়, কিন্তু মিস হলেই আমার মনে হয় যে না, এটা আজকে মিস হয়ে গেল, এটাকে আবার রিকভার করতে হবে। তার মানে এই নয় যে আমার হার্টের অসুখ হবে না, আমারও হবে। কেন হবে? কারণ হার্টের অসুখটা হচ্ছে বয়সজনিত অসুখ। এটা বয়স হলে আস্তে আস্তে ওই যে রক্তনালীর যে চারপাশে যে ক্যালসিয়ামগুলো চুনাপাথর জমছে, এটা সবারই জমতে এক সময় ব্লক হবে। কারো 30 বছরে হচ্ছে, কারো 60 বছরে হবে, তো বটে সবার। ঠিক আছে, তাহলে আর কিছু বলুন আপনাদের কথা। আমি একটা কথা বলছিলাম যে আপনি এখানে সাথে সবারই মধ্যে যে কথাটা বললেন, আমাদের কিন্তু যারা এসেছি তারা কিন্তু প্রত্যেকেই খুব খুশি যে আপনাকে খুশি হতে